হ্যালো বন্ধুরা, আবার একটা সুন্দর চনমনে ব্লগ নিয়ে চলে এলাম আমি তোমাদের বন্ধু সোমা। আবারও একবার আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো মঙ্গলবারের ব্লগটাই মেইনলি আজকের ব্লগে আমি শেয়ার করেছি। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে রান্নাবান্না, কাজকর্ম যা যা করেছি আর কি সেটাই। তো তার সাথে সোমবার রাতের কিছুটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছি। তো এই যে ক্লিপটা এটা হলো সোমবার রাতে, ঠিক আছে। তো মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাই, তাই যা যা রান্নাবান্না আমি করি সবটাই নিরামিষ করে করি, বুঝতে পারলে তো। তাছাড়া লোক সংখ্যাও এখানটায় তেমন নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো আলাদাভাবে আমিষ কিছু করতে গেলে কোনো না কোনোভাবে ওটা ছোঁয়া নাড়া হয়েই যায়, অসুবিধে হয়। তো ঘরে তেমনভাবে সবজি কিছু ছিল না, তো সেই কারণে ভাবলাম যে এখন তো নতুন আলু আছেই, ছোট আলু হোক বড় আলু হোক আছেই, বেশ ভালো লাগে। নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে খেতেও ভালো লাগে আর এমনিও ভালো লাগে নিরামিষ করে রান্না করলে, তো সেইটাই রান্না করছিলাম। প্রথমে আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর যেটা একটু বড় সাইজের ছিল আলু সেটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। একটা মশলা বানিয়েছিলাম, বড় সাইজের একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। তো আলুটা লাল লাল করে আগে ভেজে তুলে নিয়েছি, তারপর জিরে আর গোটা গরম মশলা, দেখা যাচ্ছে না গরম মশলাটা এখানটায়, ফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছিলাম আগে। তো তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে, তোমরা তো দেখলেই কষানো চলছে। তো এই সময় রান্নাটা হয়ে গেছে, গরম জল করে নিয়েছি, রান্নাটা করা হয়ে গেছে। তো তারপরে এই যে আমার কিচেন টাওয়ালটা, সেইটা খুব ফুটন্ত গরম জল এটা, তো তার মধ্যে এটা ভিজিয়ে রাখলাম, সারা রাত ভিজবে, তো পরদিন আমি কেচে দেবো। 2-3 দিন পর পরই আমি আমার কিচেন টাওয়ালগুলো এইভাবে গরম জলে কেচে নিই। হ্যাঁ, নোংরা তেমন হয় না, কিন্তু একটা তেলচিটে ব্যাপার থাকে না, সেই জন্যে গরম জলে না কাচলে সেই তেলচিটে ভাবটা কিছুতেই কাটতে চায় না। যাই হোক, রান্না বান্না তো হয়ে গেল। সুমন এখনও অফিস থেকে ফেরেনি, ইন্দ্রাক্ষীকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতেই রান্নাও করছি, ঘরের টুকিটাকি কাজকর্মও করছি। তো এই সময় ইন্দ্রাক্ষীর পড়া হয়ে গেছে, এখন রাত্রি 10টারও বেশি বাজে, আর এত ঠান্ডা পড়েছে না, সন্ধে নামার সাথে সাথেই চারিপাশ কুয়াশায় ঢেকে যায়। এতটা রাস্তা আসে বাইক নিয়ে, খুব চিন্তা হয় যতক্ষণ পর্যন্ত না আসে। ঘন ঘন ফোনও করতে পারি না, বাইক চালানো অবস্থায় ফোন করলে তো অসুবিধে হয়। তো এইখানটায় এই যে ইন্দ্রাক্ষীর পড়া হয়ে গেছে, তো বসেই ছিল, ওর বাবা না আসলে তো খাবে না, সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে বসে তুমি একটু ড্রয়িং করো, ড্রয়িংটা করতে বেশ ভালোবাসে। তো রাতে ওইটুকুই করেছিলাম শ্যুট। হ্যাঁ, তো এখন আবার পরদিন অর্থাৎ মঙ্গলবার, এখন অনেকটাই বেলা, প্রায় 12টার কাছাকাছি বাজে। আমি একটু তাড়াতাড়ি আমার স্নান টান করা হয়ে গেছে, অন্যদিন তাও 1টা বেজে যায়, কিন্তু হয়ে গেছে। সকাল থেকে কাজকর্ম, রান্নাবান্নাটা যেহেতু আমার আগে থেকে করা থাকে, অতটা রান্নার পর দিন চাপ থাকে না। তো সেই কারণে রান্না না থাকলে দেখবে মনে হয় অনেকটা কাজ কম আছে, তাই না? তো আর যা যা করার ছিল সেগুলো করলাম, ঘর বারান্দা মুছলাম, সেগুলো আর দেখাইনি আলাদা করে, রোজই সেই সমস্ত কাজ দেখাই। তো সেগুলো একটুখানি স্কিপ করে এখন এই যে স্নান টান করে চলে এসেছি। তো ভাবলাম যে এখন থেকে আবার ভিডিওটা শ্যুট করা স্টার্ট করি। হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্থমাতা সীতানন্দা, ভবঙ্গিনী ধান্তি নাশিনী বিদায়ত পরমানন্দ তথাস্তু জ্ঞানমঞ্জরি গীতা গীতা গীতা। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখানে আসার পরে না এখনও পর্যন্ত আমি আলাদাভাবে ঠাকুর পাতিনি। হ্যাঁ, আমার বাড়িতে প্রথমবার যখন আমি ভাড়া এসেছিলাম সেইবার আমি ঠাকুর পেতেছিলাম, ঠাকুরের যাবতীয় বাসনপত্র, নিরামিষ গ্যাস, মাঝে মাঝে ঠাকুরকে আমি ভোগ রান্না করে দিতাম, তো তার জন্য আলাদা বাসনপত্র সমস্ত কিছু করেছিলাম। তো হঠাৎ করেই সুমনের ট্রান্সফার হয়ে গেল, বাড়িতে চলে গেলাম। তো যাওয়ার পর আমার শাশুড়ি মার সিংহাসনে আমি ঠাকুর প্রতিষ্ঠিত করেছি। আমার বাড়িতে গোপাল আছে, তো সবাই একসাথে নিত্য সেবা পান। তাই মনে হয়নি এবার আসার সময় যে ঠাকুর আমি সিংহাসন থেকে উঠিয়ে নিয়ে আসি, সেই জন্যই এখনও পর্যন্ত আর এখানটায় কিছু করা হয়নি। তবে প্রতিদিন স্নানের পরে ঈশ্বরের মন্ত্র পাঠ করে একটা বই আছে সেইটা পড়ি। গুড আফটারনুন বন্ধুরা, সময়টা দেখো 1:45 বেজে আছে, কিন্তু বাজে হলো 12:40। তো স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজকর্ম করে স্নান টান করলাম,
আর এখন স্নানের জন্য তাড়াটা আমার বেশি থাকে, বুঝতে পারলে তো, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না তো করাই থাকে কিছুটা। সকালে উঠি, ভাত করি, বাসি কাজ যতটুকু করার থাকে করি, তারপরে ভাতটা করি, টিফিন বানাই, ইন্দ্রাক্ষী সুমন ওরা বেরিয়ে যায়। তারপরে ইন্দ্রাক্ষীকে আর কি বাসে তুলে দিয়ে এসে ছটপট করে যা যা কাজ করার থাকে আমি করে ফেলি। করে স্নানটা আমাকে আগে তাড়াতাড়ি করতে হবে, নাহলে চুলটা শুকোতে চায় না। আর বেশি বেলা করে শীতের দিনে স্নান করলে দেখবে যে ঠান্ডাটাও মনে হয় বেশি লাগে, তাই না? তো আজকে তো ঘুম থেকে উঠেছি 6:30, 6:30 উঠে দরজাটা খুলে দেখি যে তখন খুব একটা বেশি কুয়াশা মনে হচ্ছিল না। ভাবলাম যে না, আজকে হয়তো অতটা ঠান্ডা মনে হবে না, পড়বে না। তো যেই আস্তে আস্তে বেলা বাড়ছে না, 7:30, 7:45 যেই বাজলো, সেই দেখি আমরা যে বাড়িতে আছি না, আমাদের বাড়ি থেকে সামনের বাড়িটাই ঝাপসা দেখাচ্ছে। এতটা কুয়াশা, এতটা কুয়াশা, তার সাথে হাওয়া। তো ভেবেছিলাম ইন্দ্রাক্ষীকে আজকে স্কুলে পাঠাবো না, বাচ্চাদের তো ভীষণ কষ্ট হয়। আর বিশেষ করে মর্নিং সেশনে যে সমস্ত বাচ্চা আর কি স্কুলে যায় তাদের কথা বলছি। ইন্দ্রাক্ষী তো তাও একটু বেলা করে 9:30 বাসটা আসে, যথেষ্টই সকালবেলা আমি সময়টা পাই ওকে রেডি করার জন্যে। কিন্তু যারা যে সমস্ত বাচ্চারা আর কি, অনেকে আছে 7টাতে স্কুলের জন্য একদম রেডি হয়ে বাসে উঠে যেতে হয়, বা 7:30, তাদের তো ভাবো আরও কষ্ট। উঠে আর কিছু স্নান টান না করলেও ব্রাশ করা, একটু খাওয়া, ড্রেস পরা, বইপত্র গোছানো, এগুলো করতেই তো বাচ্চারা একদম নাভিশ্বাস অবস্থা হয়ে যায়। তো কিছু করার নেই, এটুকু তো করতেই হবে না, বাচ্চাদের সাথে সাথে মায়েদের। তো যতদিন তারা বড় না হবে, আর আমরা ভাবি ঠিকই যে বাচ্চারা বড় হলে হয়তো আমাদের চাপটা একটু কমবে, আমাদের ঝামেলাটা একটু কমবে, কিন্তু হয় না গো। এক একটা স্টেজে না মায়েদের এক এক রকমের দায়িত্ব চলে আসে। এখন এক রকমের দায়িত্ব আমি পালন করছি, যখন ইন্দ্রাক্ষী একটু বড় হবে তখন আমার মধ্যে অন্য ধরনের একটু চিন্তা কাজ করবে, একটু অন্য ধরনের প্রেশার কাজ করবে। এগুলো হয়, এটা শুধু আমার একার ক্ষেত্রে না, আমার মায়ের ক্ষেত্রেও হয়েছে। যে আমার এই সময় ভিডিওটা দেখছো, তোমাদের ক্ষেত্রেও হয়েছে, সবার ক্ষেত্রে এটা হয়, হয়ে আসছে বা হবেও। আমাদের মায়েদের চিন্তারও শেষ নেই, আমাদের মায়েদের সত্যি কথা বলতে কোনো ছুটিই নেই, কোনো কিছুতেই কোনো রকম নিস্তার নেই আমাদের। তো যাই হোক, গতকালকে আবার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো গ্যাস বুক করার 2 দিন আগে গ্যাস বুক করে দিয়েছিলাম, কিন্তু যে দাদা আর কি গ্যাস দিতে আসে আর কি, ডেলিভারি দাদা, তো সেই দাদাকে না ফোন করলে দিয়ে যায়। হ্যাঁ, তো সুমন সকালবেলা ফোন করলো, দিয়ে যাবে কিন্তু দেরি হবে। তো ছোটো যে আমার ওভেন সহ সিলিন্ডারটা এখানটায় আছে, কত মাসে সেটাও ভরা হয়েছিল। তো বড় সিলিন্ডারটা ব্যবহার তো করছিলাম, 2টো ওভেন সহ আর কি, সেটা তো করছি, পাশাপাশি এইটাও ব্যবহার হচ্ছিল, যেটা হয়, থাকলে তো জিনিস লাগেই। আর শীতকালে না আমার তো মনে হয় গ্যাসটা একটু বেশিই লাগে। স্নানের জল গরম করা হচ্ছে, খানিকক্ষণ বাদে বাদে খাবার রান্না করছি, ঘন্টাখানেকের মধ্যে খাবার আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেইটাকে আবার বারে বারে গরম করা, মাইক্রো ওভেনও নেই আমার এখানটায়, বা স্নানের জন্য যে জল গরম গিজার বা ওয়াটার হিটার সেগুলোও নেই। তো আমার গ্যাসই অগত্যা ভরসা, এই কারণে আমার গ্যাসটা 1 মাসও যাচ্ছে না। সুমন বলেছিল যে একটা ওয়াটার হিটার কিনবে আর কি, কিন্তু আমার না ভীষণ ভয় লাগে, জানো তো, যে জল আর ইলেকট্রিক এই দুটো তো একদম সাপে নেউলে সম্পর্ক। শুধু মনে হয় যে যদি কোনো রকম কোনো বিপদ আপদ ঘটে, আর আমি একদমই একা, সুমন সকালে বেরিয়ে যায়, হ্যাঁ, ইন্দ্রাক্ষী ও থাকে না সারাক্ষণ বাড়িতে, কোনো রকম বিপদ আপদ যদি হয়, নিজের বিপদ হলে নিজের কী হবে সেই চিন্তা না আমি কিন্তু করি না। আমার মনে হয় যে আমার যদি বড়সড় কিছু হয়ে যায়, তাহলে আমার মেয়ের কী হবে, সংসারটার কী হবে, সংসারটা হয়তো কোনো রকমভাবে টিকে যাবে, বা কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না। যতই ভালোবাসা থাক, যতই যাই থাক, কারোর অবর্তমানে কোনো কিছু থেমে থাকে না এই পৃথিবীতে। কিন্তু সবচাইতে যদি কারোর কোনো ক্ষতি হয়, সেটা হলো মা না থাকলে আর কি, মায়ের কোনো বিপদ আপদ কিছু হলে সেটা হলো সন্তানের। এটা বাস্তব কথা, হ্যাঁ, এটা বাস্তব কথা। সুমন এগুলো কথা শুনলে না ভীষণভাবে রেগে যায়, বুঝতে পারলে তো। কিন্তু যেটা সত্যি সেটা আমি সবসময় বলিও, আর সত্যিটা স্বীকার করতেও আমার বিন্দু মাত্র কোনো দ্বিধা হয় না। তো যাই হোক, একটা কথা বলতে গেলে কত রকমের কথা উঠে আসে। আমি এই যে কথা বলি না তোমাদের সাথে, আর ভাবি যে এই সময় যদি আমি তো এখন একা একা ক্যামেরার সামনে কথা বলছি তোমাদের সাথে, তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন আমার কথাগুলো শুনবে, কিন্তু মনে হয় কি যে এই সময় তোমাদের সাথে কথা বলছি এরকম ক্যামেরার সামনে, এখন যদি সবাই আমার সামনে থাকতো, অনেক গল্প করতাম, অনেক মজা করতাম, আমার শুধু এরকম মনে হয়। হ্যাঁ, যার যেমন মানসিকতা, আমার এটাই মনে হয়। বেশ, সবাইকে নিয়ে একসাথে থাকা, মজা আনন্দ, এটাই তো জীবন। কী আর আছে জীবনে বলো। এখন যা সময়, যা দিনকাল পড়েছে, আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাই না?
এখন কাজের মধ্যে বলতে ভিডিও একটুখানি এডিট করা বাকি আছে, সেটা করব। এই ভিডিওটা আজকে তো পাবলিশ করছে না, এটা আগামীকাল তোমরা পাবে। তো কিছু কাজকর্ম আছে সেগুলো করি। ইন্দ্রাক্ষীর ফাইনাল এক্সাম চলে এসছে, তো ওর ইনসাইডস যে নোটসগুলো আর কি বিভিন্ন সাবজেক্টসতে ইনসাইড নোটসগুলো না আমি রেডি করে দিই। হ্যাঁ, সেগুলো গতকালকে কম্পিউটারটা করলাম, আজকে বাংলাটা নিয়ে বসবো। তো এগুলোই করি এখন। ফ্রি টাইমটা বলতে আমার এই দুপুরবেলাটাই, আবার যখন ও চলে আসে ওর জন্য সময় দিতে হয়। রাত্রিবেলা আবার রান্নাবান্না থাকে, ওকে পড়ানোর থাকে। তো সেই সময় আলাদাভাবে আর কোনো কিছু করা হয় না, যেগুলো আর কি নিরিবিলি পরিবেশে করতে সুবিধা হয়। তো সেগুলো আমি এই সময় করে থাকি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? টাটা। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। থাকতে আমরা কদর করতে পারি না, কদর করতে জানি না। যখন সেই মানুষটা থাকে না, তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে তার ভূমিকা, তার গুরুত্বটা কী ছিল। অনেকের জীবনের এমন কিছু অধ্যায় থাকে যেটা খুব কষ্ট দেয়, হ্যাঁ, না ভোলা যায়, না সেটাকে মনে নিয়ে চলা যায়। বা এমনও হয় যে কিছু মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো, সেটা মরণোত্তর আমরা ভুলতে পারি না, পারি কিছু বলতে, না পারি সহ্য করতে। তো এই রকম পরিস্থিতিতে না সবচাইতে বেশি কষ্টটা নিজের হয়, যে এগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই আমি এখন কি ভাবি জানো তো? ভাবি জীবনটা তো আমার, জীবনের বেশ কিছু বছর আমি কাটিয়ে এসেছি, আর হয়তো কিছু বছর আমার হাতে আছে। তাই অন্যের উপরে রাগ করে বা কে কী বললো, কে কী ভাবলো, এই ব্যাপারগুলো নিয়ে ভেবে কষ্ট পেয়ে সেই সময়টা আমি কেন নষ্ট করব। আমার যতটুকু সামর্থ্য আছে, আমাকে ঈশ্বর যতটুকু দিয়েছেন তার মধ্যে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব, এবং আমার পাশাপাশি আমি সবাইকে ভালো রাখবো। আর এইটা আমার বিশ্বাস। কর্মফল নিশ্চয়ই তোমরা অনেকেই মানো, আমি তো ভীষণভাবে বিশ্বাস করি। আমি মানি যে আমার কর্মফল যদি ভালো হয়, আমি যদি ভালো কর্ম করে যাই, তার ফল আমি ঠিক পাবো। যাই হোক, দেখো এখানটা ইন্দ্রাক্ষীর জন্য এখন খাবারটা বানাবো। স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়, তো সেই জন্য এখন আর ভাতটা খাওয়াই না, ওটস খাওয়াই। আর না হলে এই যে এরকমভাবে সমস্ত সবজি দিয়ে ডালিয়া বানিয়ে দিই, ডালিয়ার খিচুড়ি। তো প্রথমে দেখিয়েছি বাটির মধ্যে 1 চামচ ডালিয়া, 2 চামচ মসুর ডাল আর 2 চামচ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি একসাথে। আর এখানটায় দেখো কিছু সবজি কেটে নিলাম ছোট ছোট করে, গাজর, বিট, ফুলকপি, কড়াইশুঁটি, বিনস এগুলো আছে। তো আদা ফোড়ন দিয়ে খিচুড়িটা বানাবো। একদম একটুখানি তেল দিয়েছি, দেখো শুধু জিরেটা ফোড়ন দিলাম আর অল্প আদা দুটো করে নিয়েছি সেটা দিলাম। বেশ একটা খিচুড়ি ফ্লেভার আসবে, গরম গরম ভালো লাগে খেতে। ওটস, ডালিয়া এগুলো না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। এখন সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। অন্য সময় আমি সবজিটা হালকা ভেজে তারপর ডাল যেটা দেওয়ার হয় সেইটা আগে থেকে একটুখানি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিই, তারপর সবজিটা ভেজে যেভাবে খিচুড়ি রান্না করে সেভাবেই করি। তো আজকে সবজিগুলো আমি আলাদা করে আর ভাজলাম না, দেখো খুব বেশি ভাজেনি, একটু নাড়াচাড়া করেছি নুন হলুদ দিয়ে। আর তেলের পরিমাণটা তোমরা দেখলেই, একদমই সামান্য তেল দিয়েছি। তো তারপরে যেটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়া একসাথে, সেটা দিয়ে সমস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেব। একইভাবে আরও বেশি স্বাস্থ্যকর করতে এর মধ্যে একটু চিকেন দিয়েও করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে একটু আদা রসুন পেঁয়াজ দিলে ভালো লাগবে। হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখো বিনসটা একটু শক্ত মতো ছিল, সব সেদ্ধ হয়ে গেছে। গাজর, বিট যা যা দিয়েছিলাম, মাঝে একটু চিনি দিয়েছি, বেশ মিষ্টি মিষ্টি হবে ব্যাপারটা। এখন একটু ঘেটে দিই, তাহলে মাখো মাখো হবে, আরও বেশি ভালো লাগবে। এটা না চাইলে আরও একটুখানি পাতলা করতে পারো, জলটা একটু বেশি দেবে, তাহলে পাতলা হয়ে যাবে। হ্যাঁ, বা চাইলে আরও এটাকে বেশি একদম শুকনো শুকনো করা যেতে পারে। যাই করো, গরম গরম সবটাই ভালো লাগে খেতে। অনেকটা পরিমাণে সবজি আছে, 2 রকমের ডাল আছে, শরীরের পক্ষে তো ভীষণ রকম উপকারী। বাচ্চারা না খেতে চায় না, কিন্তু সবজিটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু আমি জোর করে খাওয়াই, যেভাবেই হোক। সব কিছুর মধ্যেই চেষ্টা করি একটু একটু সবজি দিয়ে দেওয়ার।
ঘি দিয়ে দিই একটু, ঘিটাও দরকার শরীরের জন্য, সবই দরকার, তাই না? গ্যাসটা অফ করে দিই, আর বেশি শুকাবো না, এটা আরও টেনে নেবে। ওর আসতে আরও খানিকটা দেরি হবে, তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে ঠান্ডাও হয়ে যাবে, আরও একটু টেনেও নেবে। ব্যাস হয়ে গেছে। চিন্তায় ছিলাম যে গ্যাসটা নেই, কীভাবে যে করবো, তো হয়ে গেল। চলো, ইন্দ্রাক্ষীকে আনতে যাব, ও এখনও আসেনি, 4:30টারও বেশি বাজে। গতকালকে ওর আসতে অনেকটা লেট হয়েছিল, প্রায় 5:45, যখন ওকে নিয়ে আসি রাত্রি হয়ে গেছে সেই সময়। তো যাই হোক, ওকে আনতে যাওয়ার আগে জিপিএসটা দেখলাম তো দেরি হবে, তাই ভাবলাম যে সন্ধেবেলার যা আমার কাজকর্ম থাকে তার কিছুটা আমি করে যাই, শুধু শুধু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। তো এই যে এখানটায় 2 দিন আগে জামাকাপড় কেচেছিলাম, হ্যাঁ এত ঠান্ডা কিছু শুকোচ্ছেই না, জামাকাপড় ভালোভাবে শুকোচ্ছেই না, একটু রোদে দিলে ভালো লাগে, কিন্তু রোদ তো তেমনভাবে এখন রোদের দেখাই পাওয়া যায় না। তো তাও হালকা পাতলা যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে রাখলাম। সুমন অফিস থেকে এসে যা পরবে সেটা রাখলাম বের করে, ইন্দ্রাক্ষী এসে ড্রেস চেঞ্জ করবে, তো সেগুলো বাইরে রাখলাম, আর যা ছিল সেগুলো রেখে দিলাম জায়গা মতো। রেখে ঘড়িতে দেখছি যে এখনও সময় আছে, ওর আসার দেরি হবে, তো তাই এই যে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটার ঝাড় দিয়ে 2-1টা জামাকাপড় বাইরে মেলা আছে, সেগুলো নিয়ে এসে একবারে সন্ধে দিয়ে দেবো, সন্ধে দিয়ে তারপরে ওকে আনতে যাব। বাচ্চা না আসা পর্যন্ত শান্তি হয় না, কাজগুলো করছি ঠিকই কিন্তু মনটা স্থির নেই। এখন কটা বাজে জানো? 5:05 বাজে এখন। ইন্দ্রাক্ষী এখনও আজকে স্কুল থেকে আসেনি, সময়টা দেখাই, এই যে দেখো 5:05 বাজে, অনেকটা দেরি আছে, অনেকটা দেরি। ফোন করলাম, জিপিএস তো আমি ধরে বসেই আছি কখন থেকে, তাও ফোন করলাম। অনেক সময় তো হয় না, একটু প্রবলেম অনেক সময় জিপিএসের হয়ে যায়, ঠিকঠাক বোঝা যায় না, তো ফোন করলাম। এখন যেখানে দেখাচ্ছে সেখানেই আছে, আস্তে আস্তে প্রায় 5:30 বেজে যাবে। তো আমি সন্ধ্যের কিছু কাজকর্ম করলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, কাপড় চোপড় ভাঁজ করলাম, হ্যাঁ। তো ভাবছি যে সন্ধ্যেটা দিয়ে তারপরে ওকে আনতে যাই। ভাবো এতটা দেরি হয় আসতে, তারপরে শরীরে আর কিছু থাকে না, হ্যাঁ। এই যে স্টেজটা, এটা যে বাচ্চার জন্য কতটা কষ্টকর সেটা আমি যখন ছোটো ছিলাম সেটা তো আমি বুঝতে পারিনি, এখন আমার মেয়ের জন্য আমি সেটা বুঝতে পারছি যে এখনকার এই সিস্টেমটাই অন্যরকম। প্রচণ্ড প্রেশার নিতে হয় বাচ্চাদেরকে, প্রচণ্ড প্রেশার। তো চলো সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরেই আনতে যাব, শুধু শুধু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আসতে দেরি যখন হবে। তো চলো। তো এরপর সন্ধেবেলা আর কিছু শ্যুট করা হয়নি, তোমরা তো দেখলেই সময়টা যখন আমি ইন্দ্রাক্ষীকে আনতে গেলাম। তো এরপর এই যে ক্লিপটা, এটা হলো রাত্রে আমরা খেতে বসেছি, এখন সুমনও 10 মিনিট মতো হলো এসছে বাড়িতে আর কি, 10:30 কি 11:15 বাজে। ইন্দ্রাক্ষীর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ ওকে আগে খাইয়ে দিয়েছি, এখন আমি আর সুমন খেতে বসেছি। অন্যদিন সুমন আসার পরে চা খায়, কিন্তু এখন রান্না করতে করতে প্রায় 8 ঘন্টার মধ্যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই বললাম যে না আজকে আর চাটা কিছু খেতে হবে না, রাত্রিও হয়ে গেছে, খেয়ে নাও। আর তোমরা তো মেনুটা দেখতেই পাচ্ছ, এইটা ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, যতটা অমৃত মনে হবে গরম অবস্থায় খেলে। আলু ভাজা, বেগুন ভাজা আর আলু সেদ্ধ, ডাল করেছিলাম, তো ডালটা লাগতো না, ওই যে দেখো সুমন পাশে সরিয়ে রাখলো, কিন্তু আমি অল্প নেব। মসুর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এছাড়া সবচাইতে বড় কথা যে খাবারগুলো এখন প্রায় প্রত্যেকটাই গরম আছে, এই স্বাদের কোনো তুলনা হয় না, যাই বলো না কেন। অনেক দিন পর গরম ভাতে ঘি খাচ্ছি, আমি তো ঘিটা আসলে খাই না, তো সুমন নিল তো তাই আমাকে জোর করেই একটুখানি দিল, তো একটু বলতে বলতে বেশিই পড়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা আমরা সারি, আর ভ্লগটাও তাহলে আজকে এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভ্লগটা জানাতে একদম ভুলো না, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা সুন্দর চনমনে এনার্জেটিক ভ্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।